আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা অনেকেরই স্বপ্নের জায়গা। আর্থিক সামর্থ্যের পাশাপাশি সঠিক পরিকল্পনা না থাকার কারণে অনেকেরই এই বিদেশে আসার স্বপ্ন বা বিদেশি উচ্চশিক্ষার স্বপ্নই থেকে যায়। পাশাপাশি যাদের আর্থিক সমস্যাটাই মুখ্য, তাদের জন্য স্কলারশিপই একমাত্র ভরসা। কিছুদিন আগে আমি দুটি স্কলারশিপ নিয়ে আলোচনা করেছিলাম। একটি তুরস্কের বুর্সেলারি স্কলারশিপ, যেটা আবেদন কার্যক্রম ইতিমধ্যে কমপ্লিট হয়েছে এবং আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আবেদন করেছেন এবং আপনাদের মধ্যে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন এবং আমার প্রফেশনাল হেল্প নিয়েই অনেকেই কিন্তু সঠিকভাবে আবেদন করতে পেরেছেন। পাশাপাশি রোমেনিয়ার যে স্কলারশিপ রয়েছে, অর্থাৎ রোমেনিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ, সেটা নিয়েও কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম এবং অনেকেই কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করেছেন এবং সঠিকভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পেরেছেন। এবং এই রোমেনিয়ার যে গভর্নমেন্ট স্কলারশিপ, এর আবেদন কার্যক্রম কিন্তু আগামী 12 তারিখ শেষ হয়ে যাচ্ছে। যারা এখনো পর্যন্ত সেখানে আবেদন করেনি তারা অবশ্যই এই সময়টুকুর মধ্যে আবেদন করে ফেলুন, অর্থাৎ 12 মার্চের মধ্যে আবেদনটি সেরে ফেলুন। রোমেনিয়ার স্কলারশিপ নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখে নিজেই আবেদন করতে পারবেন। এছাড়া যারা প্রফেশনাল হেল্প চাচ্ছেন তারা আমার ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজে সরাসরি কিন্তু আপনারা মেসেজ করে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রফেশনাল হেল্প আপনারা নিতে পারেন সঠিকভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য। যাই হোক বন্ধুরা, আজকে আমরা রোমেনিয়ার আরেকটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব, যেটা অনেকের জন্য হয়তোবা একটি ভালো অপশন হতে পারে। এটি হচ্ছে রোমেনিয়ার ট্রান্সিলভেনিয়া ইউনিভার্সিটির স্কলারশিপ। নানা কারণে এই স্কলারশিপটি রোমেনিয়ার গভর্নমেন্ট স্কলারশিপের চেয়ে আলাদা, যেটা কিছুক্ষণ পরেই আলোচনা করছি। এবং এখানে অনার্স, মাস্টার্স, পিএইচডি অর্থাৎ সকল লেভেলের শিক্ষার্থীদের কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। বন্ধুরা, প্রথমেই বিষয় নিয়ে আলোচনা করি, অর্থাৎ কি কি বিষয় এখানে অফার করা হচ্ছে। বন্ধুরা, এখানে অনার্স, মাস্টার্স, পিএইচডি 3 লেভেলের শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন। এখানে অনার্স 3 থেকে 4 বছরের জন্য হয়ে থাকে, মাস্টার্স 1 থেকে 2 বছরের জন্য হয়ে থাকে, পিএইচডি 3 থেকে 4 বছরের জন্য হয়ে থাকে। এখানে সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে আমেরিকান স্টাডিজ, অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, ডিজিটাল মিডিয়া, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্ট ডিজাইন, সাইবার সিকিউরিটি সহ নানা আধুনিক সব সাবজেক্ট আপনারা এই বিশ্ববিদ্যালয়ে পেয়ে যাচ্ছেন। আশা করি সাবজেক্ট নিয়ে মোটামুটি আপনাদের একটি ধারণা হয়ে গেল। আর সাবজেক্ট সংক্রান্ত বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের যে এই ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনারা সাবজেক্ট নিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আমার সাথে যোগাযোগ করার যে লিঙ্ক রয়েছে সবকিছু আমি প্রথম কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবারে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি। সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরো বেশি আগ্রহী হবেন। বন্ধুরা, যেটা ভিডিওর প্রথমেই বলেছি, এই স্কলারশিপটি রোমেনিয়ার গভর্নমেন্ট স্কলারশিপের তুলনায় বিভিন্ন কারণে আলাদা। প্রথম সুবিধাটি হচ্ছে, যদিও বন্ধুরা এটি কোনো ফুল ফান্ডেড স্কলারশিপ না, তারপরও এখানে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে সেটাও কিন্তু কম নয়। প্রথম সুবিধাটি হচ্ছে কোনো ধরনের টিউশন ফি আপনাকে দিতে হচ্ছে না। দ্বিতীয় সুবিধা হচ্ছে রেজিস্ট্রেশন এবং গ্রাজুয়েশনের জন্য প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি ফি নির্ধারিত করে বিশ্ববিদ্যালয়টি, কিন্তু আপনি যদি এই স্কলারশিপটি পান তাহলে এই দুটি ফি আপনাকে দিতে হচ্ছে না। তৃতীয় যে সুবিধাটি, এবং এটা একটি বড় সুবিধা এবং এটা অনেক বড় খরচের একটি জায়গা, সেটি হচ্ছে থাকার জায়গা, অর্থাৎ অ্যাকোমোডেশন আপনাকে দেওয়া হচ্ছে। চতুর্থ যে গুরুত্বপূর্ণ সুবিধার কথা বলবো সেটি হচ্ছে মাসিক ভাতা, অর্থাৎ 170 ইউএসডি অর্থাৎ $170 মতো, যা বাংলাদেশি টাকায় প্রায় 18 থেকে 20,000 টাকার কম বেশি, বা 20,000 টাকার বেশি বলতে পারেন। এক্সচেঞ্জ রেট অনুযায়ী এটা কম বেশি হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, রোমেনিয়ার মতো জায়গায় $170 দিয়ে কি সেখানে চলাফেরা করা সম্ভব? হ্যাঁ, আপনার যদি কোনো বাজে অভ্যাস না থেকে থাকে, যদি আপনি মিতব্যয়ী হয়ে থাকেন, তাহলে আপনার এই অ্যামাউন্টটি দিয়ে মোটামুটি আপনি চলে ফিরে সেখানে থাকতে পারবেন। তবে হ্যাঁ, আপনার খরচ যদি বেশি হয়ে থাকে, আপনার যদি খাওয়া দাওয়া অন্য খরচ অতিরিক্ত খরচ করে থাকেন, তাহলে অবশ্যই এই অ্যামাউন্টটি, অর্থাৎ যে 170 যে ডলারের কথা বলা হচ্ছে, এটা কিন্তু আপনি ক্রস করবেন। পঞ্চম যে সুবিধাটি হচ্ছে, প্রোগ্রাম ভেদে এখানে কিন্তু MOI অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারছেন। পাশাপাশি আরো দুটি সুবিধার কথা বলবো। একটি সুবিধা হচ্ছে এটি একটি সেনজেনভুক্ত কান্ট্রি, তাই একটি দেশে অর্থাৎ যদি রোমেনিয়াতে আপনি যদি আসতে পারেন, তাহলে রোমেনিয়া সহ সেনজেনভুক্ত যে অন্যান্য ইউরোপের দেশগুলো রয়েছে সেখানে কিন্তু সহজেই আপনি মুভ করতে পারছেন। এবং সর্বশেষ যে সুবিধার কথা বলবো, সেখানে আবেদন কোনো ফি নেই, অর্থাৎ বিনামূল্যে আপনি আবেদন করতে পারছেন। অর্থাৎ লেখাপড়া করার জন্য বেসিক যে সুযোগ সুবিধা দেওয়ার প্রয়োজন একটি স্কলারশিপে, সেটাই কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এত সব সুবিধার কথা বললেন, অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি অসুবিধাও থাকে, আর প্রতিটি স্কলারশিপে আমি অসুবিধার বিষয়গুলো নিয়েও আলোচনা করি, কারণ অসুবিধার বিষয়গুলো জানা থাকলে
কম্পেয়ার করতে সহজ হয়, সিদ্ধান্ত নিতে সহজ হয়। প্রথম অসুবিধা, এখানে কোনো ইয়ার টিকিট আপনাকে দেওয়া হবে না। অন্যান্য অনেক ফুল ফান্ডেড স্কলারশিপ যেমন টার্কিশ বুর্সেলার স্কলারশিপে সহ নেক্সট স্কলারশিপ এবং অন্যান্য যে স্কলারশিপে রয়েছে সেই স্কলারশিপে কিন্তু ইয়ার টিকিট দেওয়া হয়, কিন্তু এখানে কিন্তু আপনি কোনো ধরনের এয়ার ফেয়ার অর্থাৎ এয়ার টিকিট পাবে না। নিজের টাকা খরচা করেই আপনাকে কিন্তু রোমানিয়াতে যেতে হবে যদি আপনি এই স্কলারশিপটি পান। দ্বিতীয় অসুবিধাটি হচ্ছে, আপনি যখন স্কলারশিপটি পাবেন, ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, ভিসার জন্য যে খরচগুলো রয়েছে অর্থাৎ এম্বাসি খরচ বা কাগজপত্রের যে খরচগুলো রয়েছে সেই খরচগুলো কিন্তু আপনার স্কলারশিপ কমিটি আপনাকে দিবে না বা বিশ্ববিদ্যালয় আপনাকে দিবে না। নিজের পয়সা খরচ করেই কিন্তু সেই কাজগুলো করতে হবে। তৃতীয় একটি সমস্যার কথা বলবো, এটা হয়তো বা অনেকের জন্য একটি সমস্যার কারণ হতে পারে, সেটি হচ্ছে এম্বাসি কোথায়। অনেকেই বলেন যে ভাই রোমানিয়ার এম্বাসি তো বাংলাদেশে নেই। হ্যাঁ, রোমানিয়ার এম্বাসি বাংলাদেশে নেই, তাই ভিসা আবেদন করার জন্য বা পরবর্তী প্রসিডিউরস এর জন্য আপনাকে ভারতের নয়াদিল্লিতে যেতে হবে, রোমানিয়ার এম্বাসিতে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ভারতের ভিসা তো অনেকের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে, রিসেন্টলি আমরা শুনলাম যে ভারতের ভিসা দেওয়া হচ্ছে না। এখন আমি যদি স্কলারশিপটি পাই তাহলে আমি ভারতে কিভাবে যাব বা আমি কিভাবে ভিসার জন্য অ্যাপ্লাই করব বা কিভাবে আমি রোমানিয়াতে যাব? বন্ধুরা, যতটুকু বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ভারতের ওয়েবসাইট সহ বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি যে ভারতের ট্যুরিস্ট ভিসা অর্থাৎ যে ভ্রমণকারী যে ভিসা রয়েছে সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে, কিন্তু অন্যান্য যে ভিসাগুলো রয়েছে যেমন মেডিকেল ভিসা রয়েছে বা ডাবল এন্ট্রি ভিসা রয়েছে সেই ভিসাগুলো কিন্তু এখনো ওপেন রয়েছে, অর্থাৎ সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনি যদি প্রপার ডকুমেন্টস দেন, অর্থাৎ আপনার একটি অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, বিশ্ববিদ্যালয়ে আপনার অফার লেটার রয়েছে, আপনার এম্বাসিতে আপনি কাগজপত্র জমা দেবেন, সেই কাগজগুলো যদি আপনি ঠিকঠাকভাবে জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডাবল এন্ট্রি ভিসা নিয়ে খুব সহজেই কিন্তু আপনি ভারতে চলে যেতে পারবেন এবং সেখানে গিয়ে এই ভিসা অ্যাপ্লাই করে সেই ভিসা নিয়ে কিন্তু আবার দেশে আসতে পারবেন। চতুর্থ একটি অসুবিধার কথা বলবো, সেটি হচ্ছে যে আপনাকে যে স্কলারশিপটি দেওয়া হচ্ছে সেই স্কলারশিপটি ধারাবাহিকভাবে পাওয়ার জন্য অর্থাৎ প্রতি মাসে এবং প্রতি বছরে এটা কন্টিনিউ রাখার জন্য আপনাকে কিন্তু রেজাল্টও মেনটেন করতে হবে, অর্থাৎ রেজাল্ট কিন্তু ফল করা যাবে না। অনেকেই দেখা যায় কি স্কলারশিপটি পায় কিন্তু সেখানে গিয়ে পার্ট টাইম জব সহ অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায়, লেখাপড়া ওভাবে আর মনোযোগী হয়ে উঠতে পারেন না বা করতে পারেন না, সেক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপটি কিন্তু আর কন্টিনিউ হবে না। অর্থাৎ আপনাকে কিন্তু একটি নির্দিষ্ট রেজাল্ট সবসময় মেনটেন করতে হবে। এই ছিল সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করা। এখন নিশ্চয়ই আপনি কম্পেয়ার করতে পারছেন এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। বন্ধুরা, এবারে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ আলোচনা করব, সেটি হচ্ছে এলিজিবিলিটি, অর্থাৎ কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। প্রথমত হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে হবে। বাংলাদেশি হিসাবে অবশ্যই আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাই এই স্কলারশিপে আপনি খুব সহজেই আবেদন করতে পারছেন। দ্বিতীয় এলিজিবিলিটি হচ্ছে আপনার রেজাল্ট ভালো হতে হবে। প্রশ্ন আসতে পারে কত ভালো হতে হবে, এটার কোনো পরিমাপ কিন্তু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উল্লেখ করা নেই, তবে বলা হয়েছে ভালো রেজাল্ট। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে ক্রাইটেরিয়া আমরা কিভাবে ধরে নিব? যেহেতু রোমানিয়ার গভর্নমেন্ট স্কলারশিপে আমি বলেছিলাম 60-65% মার্কস হলে ভালো হয়, এখানেও ঠিক সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে আবেদন করলে মনে হয় ভালো হয়। তবে এর অর্থ এই না যে যাদের রেজাল্ট খারাপ তারা আবেদন করতে পারবে না, বা 60-65% নিচে যাদের জিপিএ রয়েছে বা রেজাল্ট রয়েছে তারা আবেদন করতে পারবে না, ব্যাপারটা একদমই তা না। অবশ্যই আপনি আবেদন করতে পারবেন, কারণ অনেক শিক্ষার্থীর রেজাল্ট খারাপ থাকে বা রেজাল্ট একটু কম থাকে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তারপর অভিজ্ঞতা, অন্যান্য ভলেন্টারি অ্যাক্টিভিটিস এই বিষয়গুলো তার ভালো থাকে। তাই যদি আপনার রেজাল্ট কিছুটা কমও থাকে, যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ও অভিজ্ঞতা এগুলো যদি আপনার ভালো হয়ে থাকে, তাহলে কেন আপনি এই স্কলারশিপে আবেদন করছেন না? তৃতীয় এলিজিবিলিটি হচ্ছে বিষয় ভেদে আপনাকে ইংলিশ প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আপনাকে দিতে হবে, অর্থাৎ আইএলটিএস টোফেল আপনার প্রয়োজন হবে। এখন প্রশ্ন আসতে পারে ভাই আমার তো আইএলটিএস নেই, সেক্ষেত্রে আপনি এমওআই দিয়েও আবেদন করতে পারবেন, তবে সব সাবজেক্ট না, কিছু সাবজেক্টে আপনাকে অবশ্যই এই বিষয়টা দেখতে হবে। এবারে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং এটার উপরেই স্কলারশিপটি নির্ভর করছে, সেটি হচ্ছে ডকুমেন্টস। প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে আপনার এনআইডি অথবা আপনার পাসপোর্ট অথবা আপনার জন্ম নিবন্ধনের ইংরেজি ভার্সন, সেটা আপনার প্রয়োজন হবে। এগুলোর তথ্যগুলো আপনাকে দিতে হবে। আশা করি প্রথম ডকুমেন্টসটা আপনার ক্লিয়ার হয়েছে। দ্বিতীয় যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে আপনার সার্টিফিকেট এবং মার্কশিট প্রয়োজন হবে। তৃতীয় ডকুমেন্টসটি প্রয়োজন হবে আপনার আইএলটিএস টোফেল বা এমওআই প্রয়োজন হবে। চতুর্থ যে ডকুমেন্টসটি হবে সেটি হচ্ছে আপনার একটি সিভি প্রয়োজন হবে, তবে ইউরোপাস ফরম্যাটে সিভি হলে ভালো হয়। প্রশ্ন আসতে পারে ভাইয়া অন্য ফরম্যাটে সিভি দেওয়া যাবে, তবে ইউরোপাস ফরম্যাটে সিভি হলে ভালো হয়। আমার চ্যানেলে অলরেডি একটা টিউটোরিয়াল রয়েছে কিভাবে ইউরোপাস ফরম্যাটে সিভি তৈরি করতে হয়, সেটা আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি ইউটিউবে সার্চ করেন
অসংখ্য ভিডিও আপনারা পেয়ে যাবেন। পঞ্চম, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস এবং এই স্কলারশিপে পাওয়া না পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেটি হচ্ছে মোটিভেশন লেটার। এই স্কলারশিপে আপনি যখন আবেদন করতে যাবেন, যে সাবজেক্টে আপনি আবেদন করতে যাচ্ছেন, সেই সাবজেক্টের বা এই স্কলারশিপের রিলেটেড আপনাকে একটি মোটিভেশন লেটার লিখতে হবে বা লেটার অফ ইন্টেন্ট লিখতে হবে, এসওপি স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে এবং সেটা 1 পেজের মধ্যে আপনাকে লিখতে হবে। এখন সোপ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে অনেকেই সোপ লেখার ক্ষেত্রে বা মোটিভেশন লেটার লেখার ক্ষেত্রে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটির একটি হেল্প তারা অনেক সময় নিয়ে থাকেন। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতিটি বিশ্ববিদ্যালয়, সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা এআই ডিটেক্টর কিন্তু তারা ইউজ করেন। অর্থাৎ যখন আপনি কোনো চ্যাট জিপিটি দিয়ে কোনো মোটিভেশন লেটার বা লেটার অফ ইন্টেন্ট আপনারা লিখবেন, তখন কিন্তু সেটা কিন্তু তারা ডিটেক্ট করতে পারে এবং যখনই তারা ডিটেক্ট করবে তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে। তাই অবশ্যই সোপ লেখার ক্ষেত্রে নিজে লিখতে হবে। প্রয়োজন হলে সময় নিয়ে টিচারদের সাথে বুঝে, সিনিয়রদের সাথে বুঝে শুনে তারপর হচ্ছে আপনার সোপ লেখা উচিত এবং অবশ্যই আপনার প্রতিটি লাইন, প্রতিটি অক্ষর নিজের হতে হবে। প্রশ্ন আসতে পারে, আমি কি ভাইয়া চ্যাট জিপিটির হেল্প নিতে পারবো না? হ্যাঁ, আপনি আইডিয়া নেওয়ার জন্য হয়তো বা ইউজ করতে পারবেন, কিন্তু সেখান থেকে আপনি কোনো ওয়ার্ড বা লাইন আপনি ইউজ করতে। সর্বশেষ যে ডকুমেন্টসটির কথা বলবো এবং এটা অনেকের জন্য হয়তো বা চ্যালেঞ্জের কারণ হয়ে যেতে পারে, সেটি হচ্ছে রেফারেন্স লেটার। অর্থাৎ এই স্কলারশিপে আবেদন করার জন্য একটি নয়, দুটি না, তিনটি রেফারেন্স লেটার প্রয়োজন হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বা কলেজের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় যে শিক্ষকরা এই রেফারেন্স লেটার দিতে তাদের মধ্যে আগ্রহ কম দেখা যায়। যখন একজন শিক্ষার্থী একটি রেফারেন্স লেটার নেওয়ার জন্য শিক্ষকের কাছে যান, প্রথমেই তাকে বুঝাতে হয় যে বিষয়টা কি। পাশাপাশি অনেক শিক্ষার্থীরা এটাও অভিযোগ করেছেন যে শিক্ষার্থীদেরকে টিচাররা অনেক সময় লাগিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তারপর তারা এই রেফারেন্স লেটারটি দেন, যেটা খুবই দুঃখজনক। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে 3টি রেফারেন্স লেটার দিতে হবে এখানে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই এই রেফারেন্স লেটার আমি কোথা থেকে দিব? আপনি যেই বিশ্ববিদ্যালয় থেকে বা যে কলেজ থেকে পাশ করেছেন, অর্থাৎ লাস্ট আপনার যে এডুকেশন ইনস্টিটিউট রয়েছে, লাস্ট আপনার এডুকেশন যে ইনস্টিটিউট রয়েছে, সেই ইনস্টিটিউটের 3 জন শিক্ষকের কাছ থেকে আপনি রেফারেন্স লেটার নিতে পারেন। এখন প্রশ্ন করতে পারেন, ভাই আমি তো কর্মজীবী, অর্থাৎ একটা জায়গায় আমি জব করছি, সেক্ষেত্রে আমার 3টাই কি মানে একাডেমিক রেফারেন্স লেটার হতে হবে? নট নেসেসারি। আপনি চাইলে 2টি রেফারেন্স লেটার একাডেমিক আর একটি আপনার প্রফেশনাল রেফারেন্স লেটার ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। ছিল ডকুমেন্টস নিয়ে কথাবার্তা। এর অতিরিক্ত আপনার কোনো যদি ডকুমেন্টস থেকে থাকে, যেমন এক্সট্রা কারিকুলার অভিজ্ঞতা সনদ বা কোনো থিসিস থেকে থাকে বা কোনো আর্টিকেল আপনার পাবলিশড হয়ে থাকে, এই অতিরিক্ত যে ডকুমেন্টস গুলো রয়েছে, অ্যাচিভমেন্ট হয়ে যেতে পারে বা অ্যাওয়ার্ড থাকতে পারে, কোনো অতিরিক্ত ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে পারে, সেগুলো আপনারা চাইলে সিভিতে উল্লেখ করতে পারেন এবং পরবর্তীতে এটা আবেদনের সময় আপলোড করে দিতে পারেন। এবার আসি আবেদন। বন্ধুরা, আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে। এটা আর কোনো ডকুমেন্টস কোথাও আপনাকে পাঠাতে হবে না, অনলাইনে সবকিছু আপনাকে দিয়ে দিতে হবে। আপনারা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আপনাকে আবেদন করতে হবে এখানে এসে মূলত আপনাকে আবেদনটি করতে হবে। এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে ডেডলাইন। বন্ধুরা, আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া তাহলে কি আমাদের হাতে খুব কম সময় রয়েছে? না, অ্যাকচুয়ালি না, আসলে মোটামুটি ভালোই সময় রয়েছে। এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। তার মানে মোটামুটি কিন্তু ভালোই সময় রয়েছে। ডকুমেন্টস গুলো গুছিয়ে ফেলুন, যে ডকুমেন্টস গুলোর কথা বললাম, যদি কোনো ডকুমেন্টস না থেকে থাকে তাহলে সংগ্রহ করে ফেলুন এবং এই সময়ের মধ্যে আবেদনটি সেরে ফেলুন। আবেদনটি করার পর 28 এপ্রিল থেকে আপনার অ্যাপ্লিকেশনটাকে যাচাই বাছাই শুরু করবে এবং এটা চলবে 28 মে পর্যন্ত। মোটামুটি এই ইভ্যালুয়েশনের কার্যক্রমটি চলবে এবং তারা সবকিছু দেখে তারা 2 জুনের মধ্যে ফাইনাল রেজাল্ট আপনাকে দিয়ে দিবে ইমেলের মাধ্যমে। অর্থাৎ যে ইমেল দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, সেই ইমেলে আপনাকে রেজাল্ট তারা দিয়ে দিবে। আশা করি ডেডলাইন সম্পর্কে মোটামুটি আপনার ধারণা হয়ে গেল। বন্ধুরা, এই বিশ্ববিদ্যালয়ে এই স্কলারশিপে কিছু বেসিক রিকোয়ারমেন্ট রয়েছে, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ রিকোয়ারমেন্ট বা হচ্ছে আপনার বিগত রেজাল্টের উপর রিকোয়ারমেন্ট এবং ডিপার্টমেন্ট ওয়াইজ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। এটা আপনি ওয়েবসাইটেই পেয়ে যাবেন। পাশাপাশি আরেকটি বিষয় সবার সাথেই শেয়ার করব, যখনই আপনি যে স্কলারশিপে আবেদন করুন, নিজে নিজে আবেদন করাটা খুব জরুরি। যদি এরপরও আপনার কাছে মনে হয় যে আমি পারছি না, ভুল হতে পারে, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার প্রফেশনাল আপনারা হেল্প নিতে পারেন। এর জন্য ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, চাইলে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। কারণ সঠিকভাবে আবেদন যদি আপনি না করতে পারেন, তাহলে এত সব পরিশ্রম করলেন যে আপনার ভালো রেজাল্ট রয়েছে, ডকুমেন্টস গুলো কষ্ট করে জোগাড় করেছেন, কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটাই বাতিল হয়ে গেল বা অ্যাপ্লিকেশনটাই সাবমিট হলো না ঠিকভাবে।
তাই সঠিকভাবে আবেদন করাটা খুবই জরুরি। আর সবার উদ্দেশ্যে বলবো, যারা স্কলারশিপকে টার্গেট করছেন তাদের প্রতিটি স্কলারশিপে আবেদন করা উচিত যাদের যাদের যেগুলোর সাথে যোগ্যতা আপনার মিলছে। আপনি যদি সঠিকভাবে আবেদন করেন এবং যদি লেগে থাকে, ইনশাল্লাহ আপনি কোনো না কোনো স্কলারশিপ পেয়ে যাবেন। তাই হতাশ হবেন না, এই সময় নিজেকে তৈরি করুন। স্কলারশিপগুলো যখন কার্যক্রম শুরু হচ্ছে, প্রতিটি স্কলারশিপে আবেদন করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।